মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী। গল্প পাঠ করছিলাম একটি ভৌতিক গল্প। গল্পের নাম ভূতের ভালোবাসা। আজকে পড়ব তার পরবর্তী অংশ। তাহলে চলো শুরু করা যাক। ও কিছু না, তোদের ব্যাপার স্যাপার বোঝা দেয়। মেলায় এসে ভুল করেছি মনে হচ্ছে। কিছুই ভুল করিসনি, তোর নিজের কথাই তুই ভাবছিস। সবার অবস্থাই তো এক, তোকে কি আমরা বিপদে ফেলবো? সহানুভূতির সুরেই বলল অভয়। তাহলে এই জঙ্গলটার ব্যাপার চেপে যাচ্ছিস কেন? চাপার কিছুই নেই, বস এখানে, সব বলছি। গাছতলায় বসলাম আমরা তিনজনে। তারপর অভয়ের মুখ থেকে ওই জায়গার কথা শুনে ভয়ে আমার বুক শুকিয়ে গেল। ভয়ের কিছু নেই, আশ্বাস বাণী উচ্চারিত হলো ওদের দুজনের কণ্ঠ থেকে। এই ঘোর অন্ধকারে দুর্যোগের রাতে শ্মশানে বসে বলছিস ভয়ের কিছু নেই? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হ্যাঁ রে, খোদ শ্মশানে প্রেতাত্মা কোনো ক্ষতি করতে পারে না। উপদেশের সুর বেজে উঠল অভয়ের কণ্ঠে। রাখ তোর গল্প কথা, বিরক্তি প্রকাশ করলাম আমি। ধুত্তেরি, তোর ছদ্মবেশে নিকুচি করেছে। আচ্ছা অভয়, শুনেছি অপদেবতারা নাকি অনেক সময় ছদ্মবেশে আসে। আলোচনার আর সময় পেলি না। অমরের কথায় রেগে উঠলাম আমি। ঠিক আছে ঠিক আছে, এখন আর ওই সব কথাবার্তার দরকার নেই, চুপচাপ বস, একটু পরেই তো চলে যাব আমরা, বলল অভয়। জুবুথুবু হয়ে শ্মশানে বসে আছি আমরা তিনটি অসহায় প্রাণী। সামনেই একটা প্রকাণ্ড ঝিল, ঝিলের চারপাশে নানা রকম ছোট বড় গাছ আর বুনো ঘাস। এছাড়া চারদিকেই উন্মুক্ত প্রান্তর। দিনে এর পাশ দিয়ে খুব কম লোকই যাতায়াত করে, আর রাতে তো কথাই নেই, বড় একটা কেউ ঘেঁষেই না। পরে জানতে পেরেছিলাম ওই পথে আমাদের আসার কথাই নয়, ভুল করে এসে পড়েছিলাম। আর এখানেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। আমার মতন ভীতুর কথা তো বাদই দিলাম, ওই অভয় প্রদানকারী চরম সাহসী অভয়ের অবস্থা তখন অবসরণীয়। আকাশের চেহারার কোনো পরিবর্তন হয়নি, তখনও তার বুকে জল ভরা মেঘ, বাজের তীব্র গর্জনের সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে সমানে, বৃষ্টি পড়ছে একইভাবে। বাতাসের উন্মত্ততাও কিছু কমেনি। প্রেতাত্মার কান্নার মতন সাই সাই করে গাছপালা দুলিয়ে ঝিলের মিশকালো জলে ঢেউ তুলে ছুটে চলেছে সে দিগন্তের ওপর দিয়ে। এর সঙ্গে আছে একটা না ঝিরঝির ডাক আর একঘেয়ে ব্যাঙের চিৎকার। তদুপরি বড় বড় গাছগুলো ডালে ডালে জড়াজড়ি করে অতিকায় দৈত্যের মতন দাঁড়িয়ে আছে ভয়াল মূর্তিতে। তীব্র হাওয়ার বেগে প্রেত মূর্তির মতন দুলছে লতাগুচ্ছ। চারপাশে বিরাজ করছে কেমন যেন একটা ভয়ঙ্কর অস্বাভাবিকতা। মনে হয় বুঝি একটা নীরব ধ্বংসমুখ বুঝে অপেক্ষা করছে এখানে। হয়তো কোনো অশুভ আত্মা ভর করে আছে গোটা অঞ্চলটার উপরে। বিচিত্র শব্দময় অন্ধকারে ওই অদ্ভুত অপার্থিব পরিবেশের অজ্ঞাতে বুঝি গা ছমছম করে ওঠে। অতি বড় সাহসীরাও ভয়ে রক্তহীন হয়ে যায় তাদেরও। হঠাৎ একটা দমকা হওয়ায় চমকে উঠলাম আমরা। কেমন যেন একটা কান্নার আওয়াজ মনে হলো। তবে আচমকা ভয় পেলেও ব্যাপারটাই তেমন গুরুত্ব আরোপ করলাম না আমরা, কেননা ঝড় জলে নানা রকম শব্দই তো কানে আসছে। তাছাড়া এই দুর্যোগ শ্মশানে বসে এই ধরনের কিছু একটা মনে হওয়া অস্বাভাবিকও নয়। তাই সবাই ভাবলাম এটা এমন কিছু না, হতে পারে আমাদের মনের ভুল। না, মনের ভুল ঠিক নয়। আবারও শোনা গেল সেই একই আওয়াজ, তবে অস্পষ্ট। এ কি, এই যে সত্যি সত্যি কান্না। কোনো ভয় নেই, তোরা আমাকে জড়িয়ে ধরে থাক, গলায় পড়তে থাকলে ওরা ছুটতে পারে না। অভয়ের কম্পিত কণ্ঠে ক্ষীণস্বর প্রমাণ করলো অভয় আর সেই আগের অভয় নেই। পুরপুরের মতন উবে গেছে ওর দুর্জয় সাহস। তুই কতবার কত রকম কথা বলবি? আগে বললি শ্মশানে অপদেবতার কোনো ক্ষতি করতে পারে না,
এখন বুঝি গলায় পইতে থাকলে ওরা ছুটতে পারে না, এরপর আবার যে কি বলবি কে জানে। এই আতঙ্কের মধ্যেও আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমার কথা শেষ হতে না হতেই কানে এলো মিউ মিউ। সর্বনাশ, এ যে বিড়াল ছানার কান্না! তাহলে অমরের কথাই তো ঠিক। প্রয়োজনে ছদ্মবেশও ধারণ করে অপচ্ছায়ারা। ক্রমশ মার্জার শাবকের ক্রন্দন একেবারে স্পষ্ট হয়ে উঠল। না, আর কোনো রকম সন্দেহের অবকাশ নেই, ছদ্মবেশেই প্রেত নিয়ে আসছে। তিনজনের সর্বাঙ্গ তখন কাঁপছে। অভয় প্রদানকারী অভয়ের অবস্থা রীতিমতন শোচনীয়। তার কম্পিত কণ্ঠ থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, ভূত আমার ভূত, পেট নিয়ে আমার যে রাম লক্ষণ সাথে আছে, করবি আমারই কি? তোরা আমার সাথে বল, অনুক্রমে বলে উঠল অভয়। শুরু করলাম আমরাও। প্রকৃতির বিচিত্র ধ্বনি ছাপিয়ে ক্রমশই কান্নার আওয়াজ স্পষ্ট হতে থেকে স্পষ্টতর হতে লাগলো। মনে হলো আমাদের কাছেই এগিয়ে আসছে মায়াবিনী। এ যে একেবারে কাছে এগিয়ে আসছে। না, দূরত্ব বলে আর তেমন কিছুই নেই বললেই চলে। এখন উপায় আর কি? এই শ্মশানে বুঝি আজ সব শেষ। আমার মাথায় তখন রাশি রাশি এলোমেলো চিন্তা। প্রায় বাকশক্তি হারিয়ে ফেলেছি আমরা তিনজনই। আবার সেই মিউ মিউ। ব্যাস, সব শেষ। মনে হলো যেন আমার দেহ স্পর্শ করেছে প্রেতাত্মা। আমি তখন আর আমার মধ্যে নেই। আমার সমস্ত অনুভূমি, সমস্ত চেতনা বুঝি তালগোল পাকিয়ে যাচ্ছে। চলছে আমার গা ঘেঁষে একটা না মিউ মিউ শব্দ। কথায় বলে বিপদে পড়লে বাঘেরও ভয় থাকে না, আমারও তাই হলো। মরছি যখন শেষ দেখেই মরব। হঠাৎ বেপরোয়া ভাবে ঘুরেই থাবা মারলাম প্রেতাত্মার গায়ে। কিন্তু এ কি? এ যে ভূত প্রেত নয়, সত্যি সত্যি বিড়াল ছানা। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো আমায়। বিড়ালের বাচ্চাটাকে হাতে নিয়ে ওদের বললাম, এই বুঝি অশরীরী আত্মার ছদ্মবেশ? সত্যি বিড়ালের বাচ্চা? একসঙ্গে জিজ্ঞাসা করলো অভয় আর অমর। দেখ না! বিড়াল ছানার গায়ে হাত দিয়ে বলে উঠল ওরা, ধূর্তেরই! মুহূর্তেই বেড়ে গেল আমাদের মনোবল। মা ভুল বলে উঠে দাঁড়ালাম তিনজনই। ইতিমধ্যে আকাশের অবস্থাও কিছুটা পরিবর্তন হয়েছে। বৃষ্টির জোর অনেকটাই স্তিমিত। মাতাল হওয়ার মাতামাতি আগের মতো আর নেই। তবে বিদ্যুৎ চমক আর বাজের গর্জনে বড় একটা ভাটা পড়েনি। তাহলেও আমরা তিনজন শ্মশান ছেড়ে মাঠের রাস্তা ধরলাম। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব মাইল 3-4 হবে। স্থির হলো আজ রাতে আর বাড়ি ফিরবো না, কেননা মাইল খানেকের মধ্যেই আমার দিদির শ্বশুর বাড়ি। রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরেই রওনা দেব। মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলছি আমরা। সহসা মনে হলো কে যেন আমাদের পেছন পেছন আসছে। যে আসে আসুক, ভয় কি? এখন আমরা রীতিমতন বীর পুরুষ। ওসব ভূত পেত আর মানি না, যত সব কুসংস্কার। কিন্তু তবুও যেন কেমন অস্বস্তি বোধ করছি। পায়ের শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। কি জানি কোন চোর ডাকাত তো হতে পারে। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমাদের চোখ মুখের উপরে আছড়ে পড়ল। মরমর করে একটা গাছ ভাঙার শব্দ কানে এলো। পেছনে পায়ের শব্দ আরো স্পষ্ট হলো। কি ব্যাপার? তিনজনেই একসাথে পেছন ঘুরে দেখলাম, সঙ্গে সঙ্গে বিদ্যুতের চমক আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এ কি শম্ভুদা, তুমি এখানে? সমস্বরে বলে উঠলাম আমরা তিনজন। হ্যাঁ, তোমাদের দেখেই তো চলে এলাম। এই ঝড় জলের রাতে যখন তখন একটা বিপদ হতে পারে। এখন দিদির বাড়ি যাবে তো, চলো আমার সাথে। শম্ভুদা মানে শম্ভু মণ্ডল, দিদির বাড়ি দীর্ঘদিনের বিশ্বস্ত দারোয়ান। পাশের গ্রামেই ওর বাড়ি। তাও সপ্তাহে একদিন বাড়ি যায় কিনা সন্দেহ। এত প্রভু ভক্ত, ভারী মিষ্টি স্বভাবের মানুষ।
সবাইকে ও ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে। তবে আমার প্রতি ওর একটা আলাদা দুর্বলতা, কার অজানা নয়। শম্ভুদা আমাকে দারুণ ভালোবাসে, বলতে গেলে একরকম নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করে। ছোটবেলায় দিদির বাড়িতে এলেই ও আমাকে কাঁধে চড়িয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো, নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতো। স্নান করার সময় পুকুরে নেমে আমাকে পিঠের ওপর নিয়ে সাঁতার কাটতো, গাছে উঠে আতা, কুল, পেয়ারা, জামরুল পেড়ে দিত। নিজের কাজ পেলে সত্যি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। এর জন্য কি কম বকুনি খেত বেচারা? ওর সে স্বভাব আজও বদলায়নি। তাই এই দুর্যোগে শম্ভুদার আবির্ভাব হতে যেন হাতে চাঁদ পেলাম। শম্ভুদা, তুমি আগে চলো, আমরা তোমার পিছন পিছন যাচ্ছি। তাই ভালো, আমার কথায় সায় দিয়ে চকিতেই সামনে চলে এলো। যেতে যেতে শম্ভুদাকে বিড়াল শাবকের কাহিনী বললাম। সব শুনে শম্ভুদা বলল, এইভাবে নিজেরা আর কখনো বেরোবে না। কখন কি হয় বলা যায়, ভাগ্যিস আমি দেখেছিলাম। কথা বলতে বলতে এগিয়ে চলছি আমরা। দিদির বাড়ির সামনে আসতেই সহসা শম্ভুদা বলল, তোমরা বাড়ি যাও, আমি একটা জরুরি কাজ সেরেই আসছি। মিলিয়ে গেল শম্ভুদা রাতের অন্ধকারে। তখনও ঝড় বৃষ্টি খানিকটা ঝিমিয়ে পেলেও একেবারেও শেষ হয়নি। তাই বেশ কিছুক্ষণ ডাকাডাকি হাঁকাহাঁকির পর বাড়ির দরজা খুলল। তোরা এই ঝড়ের মধ্যে এত রাত্রিরে? দরজা খুলতে খুলতে দিদির সবিস্ময়ের জিজ্ঞাসা। তবুও কপাল ভালো, শম্ভুদার সাথে পথে দেখা হয়েছিল, তা না হলে পৌঁছতে রাত কাবার হয়ে যেত। কার কথা বলছিস? ভ্রু কুঞ্চিত হয়ে উঠল দিদি। তোমার সেই পুরাতন ভৃত্য, মানে শম্ভুদা। হ্যারিকেনের আলোয় নজর পড়ল, দিদি যেন কেমন চমকে উঠল। খাবার সময় দিদিকে সব কথা খুলে বললাম আমরা। শুনতে শুনতে দিদি যেন কেমন হয়ে পড়ছিল। কথা শেষ হতেই সহসা দিদি বলে উঠল, আমার কাছে শুবি তোরা? তখন থেকে শম্ভুদাকে না দেখে দিদিকে জিজ্ঞাসা করলাম, কই শম্ভুদা তো এখনো এলো না? আসবে কোত্থেকে, কত পরশু তো কলেরায় মারা গেছে। বিস্ময়ে চমকে উঠলাম আমরা তিনজন। এতক্ষণে মনে হলো শ্মশানের পাশে ঘুটঘুটে অন্ধকারে শম্ভুদা কি করেছিল আমাদের। শম্ভুদা মরেও রক্ষা করলো আমাদের, প্রমাণ করলো তার স্নেহ ভালোবাসার বিন্দু মাত্র কমেনি। টাটা, আজ এটুকুই। পরবর্তী পর্বে আবার আরেকটি গল্প শুনবো।